এই ইন্টারভিউটা তুমি দেখালে এখনই সঙ্গে সঙ্গে নিচে কমেন্ট আসবে, বাহ 4 তারিখের পর সুর বদল হয়ে গেছে। আমার অপরাধ নিশ্চয়ই এটা হওয়া উচিত নয় যে আমি ব্যক্তিগত জীবনে সৎ। সংসদীয় রাজনীতিতে বিরোধীরাই হচ্ছে আসল শক্তি বলবে। তার মানে তৃণমূল কি সব আদর্শভাবে চালিয়েছে? কে বলেছে চালিয়েছে? চালায়নি বলেই তো আজকে মানুষ অন্য রায় দিয়েছে। একদিকে দক্ষিণ দমদম পুরসভার একজন তৃণমূল কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যু, এবং ঠিক অন্যদিকে দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্সি ঘনিষ্ঠ আরও একজন কাউন্সিলর 8 নম্বর ওয়ার্ডের, তাকে গ্রেফতার করলো পুলিশ। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বারংবার কিন্তু আঙুল উঠছে সমালোচকরা এবং বিরোধীরা আঙুল তুলছে তৃণমূলের দিকে। আমরা সেই বিষয়ে আলোচনা করতে চলে এসেছি তৃণমূল নেতা তন্ময় ঘোষের সঙ্গে। দাদা, কথা বলবো। প্রথমেই আসি, এই যে বারংবার তৃণমূলের বিরুদ্ধে আঙুল ওঠা এই দুটি প্রসঙ্গের ক্ষেত্রে কি বলবেন বিষয়টিকে নিয়ে? এর দুটো দিক আছে, হয়তো সকলের পছন্দ হবে না। সেটা হচ্ছে একটা অদ্ভুত ন্যারেটিভ বাজারে তৈরি করা হয়েছে যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যারা যুক্ত তারা সবাই চোর, এরকম একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে। সেটা চিন্তার বিষয়। যে কোনো দলে বিভিন্ন রকমের মানুষ থাকে, সেই রকমভাবেই সংগঠন হয়, তার জন্যেই সংগঠন বলা হয়। সেটা ব্যক্তি এবং সংগঠনের মধ্যে পার্থক্য আছে। দ্বিতীয় কথা হচ্ছে, কে কোথায় কি চুরি করেছে তার দায় তাদেরকেই নিতে হবে। তার দায় নিশ্চিতভাবে আমি নিতে যাব না। আমি ব্যক্তিগতভাবে রাজনীতি করি আদর্শগত জায়গা থেকে, সুতরাং কে কি করবে না করবে আমার পক্ষে সেই নিয়ে মন্তব্য করার কোনো জায়গা নেই। আমি জানিই না, যে বিষয়ে আমি জানি না সেই বিষয় নিয়ে আমি মন্তব্য করতে ইচ্ছুক নয়। যদি কোনো রাজনৈতিক বিষয় থাকে তাহলে নিশ্চিতভাবে সেই নিয়ে মন্তব্য করব, কারণ কে কোথায় কোন দুর্নীতির সঙ্গে যুক্ত সেটা রাজনৈতিক বক্তব্য হতে পারে না। সার্বিকভাবে দুর্নীতি একটা রাজনৈতিক বক্তব্য, কিন্তু ব্যক্তি পরিসরে এ চুরি করেছে আজ খবর পাওয়া গেছে, কাল ও চুরি করেছে খবর পাওয়া গেছে, এতদিন কেন পাওয়া যায়নি? হঠাৎ নির্বাচনের ফল ঘোষণার পরে তৃণমূল কংগ্রেস হেরেছে, তারপরেই কেন পাওয়া গেল? দেশে যেমন পুলিশ আছে, তার পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আছে, তারাও বিভিন্ন সময় তদন্ত করছেন, তারা কেন বিষয়গুলো তুলে ধরেননি? সবটার সঙ্গে কি রাজনৈতিক জয় পরাজয়ের একটা বিষয়কে গুলিয়ে ফেললে সেটা ঠিক হবে না। কারণ মাথায় রাখতে হবে যে রাজনীতিতে জয় পরাজয় থাকবে, চিরকাল কেউ ক্ষমতায় থাকে না, সেটা থাকা স্বাভাবিক নয়। কালের নিয়মেই আজ কেউ ক্ষমতায় আছে, কালকে সে ক্ষমতায় থাকবে না। কিন্তু তার মানে এই নয় যে কাল ক্ষমতায় চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই সবাই হচ্ছে ঝাঁপিয়ে পড়তে হবে, সেটা ঠিক নয়। রাজনৈতিক বিরোধিতা থাকবে। আমি এই কথা আগেও বলেছি, বিভিন্ন সময় বিভিন্ন লোকজন সমাজ মাধ্যমে আমাকে প্রশ্ন করে যে আপনি তো অমুক সময় তমুক সময় বলেননি, মানে 1950 সালে কী হয়েছিল তার সেই সময় তো কিছু বলেননি, 1990 সালে কী হয়েছিল বলেননি। সে বলতে গেলে তো একটা ইতিহাস আছে, বই আছে, আমার কাছেই আছে, হিস্ট্রি অফ পলিটিক্যাল ভায়োলেন্স অফ বেঙ্গল, যেটা 300 বছরের রাজনৈতিক হিংসার কথা তুলে ধরা হয়েছে। কারণ বাংলার রাজনীতির একটা প্যাটার্ন আছে। কিন্তু আমি যতবার সংবাদ মাধ্যমে বা সমাজ মাধ্যমে রেকর্ডেড আছে, চাইলেই অনেকেই বের করতে পারবে আজকের দিনে, প্রত্যেকটা বার আমি এই বিষয়ের ওপর তীব্র নিন্দা করেছি, সমালোচনা করেছি, এবং আমি ব্যক্তিগতভাবে রাজনৈতিক হিংসার বিরুদ্ধে, সেটা যে দলই করুক। তৃণমূল কংগ্রেস করলেও বিরুদ্ধে। আজকে বলবে যে কই আপনি এখন বলছেন, যখন ক্ষমতায় ছিলেন তখন তো বলেননি। হাজারবার বলেছি কোনো একটি বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে, যেটা টেলিমিডিয়া, সেখানে একটি শোতে, আমি নাম নিয়ে বলছি, তামান্না যেদিন মারা যায়, বাচ্চা মেয়ে, আমার মেয়ের থেকেও ছোট, দুর্ভাগ্যজনক, তার মা এসেছিলেন। সেই শোটার রিপিট টেলিকাস্ট করে দেখতে বলবো, সেখানে আমার বক্তব্য কী ছিল। সব সময় যে কোনো রাজনৈতিক হিংসার আমি বিরুদ্ধে। রাজনীতি হবে আদর্শগত লড়াইয়ের ভিত্তিতে। আমি আমার বক্তব্য রাখবো, অন্যান্য দল তাদের বক্তব্য রাখবে, মানুষ যাকে ঠিক মনে করবে তার বক্তব্য মানুষ। আমি যেটা বোঝাতে চাইছি, ভিয়েনাতে দেখেছি যে এই জীবনগুলো আমি দেখেছি, সেইগুলো ছেড়ে
আমি রাজনীতি করতে এসেছিলাম, কারণ কি আমার মনে হয়েছিল যে আমি যখন পৃথিবীর উন্নত দেশগুলো ঘুরে বেড়াই, জার্মানি, সুইজারল্যান্ড সহ অস্ট্রিয়া, তখন আমার মনে হয়েছিল আমার দেশ তো এত সমৃদ্ধশালী দেশ, তাহলে আমার দেশে আরেকটু বেটার কেন করা যায় না ইকোনমিক্যালি। সোশ্যাল ডেমোক্র্যাট, এই যে একটা সোশ্যালি স্ট্রাকচার আছে ইকোনমি, হয়তো সেটা সোশ্যালিজম না যে সবার সোশ্যাল, মানে আমি তাত্ত্বিক জায়গায় ঢুকছি না, কিন্তু সাম্য, মানে যে আমাদের সম্পদ তার বন্টনের মধ্যে মিনিমাম সাম্য থাকবে। প্রত্যেকটা নাগরিক তার যে বেসিক হিউম্যান রাইটস, যেগুলো বেসিক চাহিদা, যে দুবেলা খেতেটা অন্তত পাবে, একটা ছাদ অন্তত পাবে, একটু চিকিৎসা, 5 স্টার চিকিৎসা নয়, মানে এসি সুইট দরকার নেই, কিন্তু মানুষ বাঁচার জন্য যে চিকিৎসা, সেই চিকিৎসাটুকু পাবে। মানুষ কথা বলতে পারবে, মানুষ চাইলে গান গাইতে পারবে, কবিতা লিখতে পারবে। একটা মহিলাকে রাস্তায় 12টার সময় বেরোতে গেলে ভাবতে হবে না যে আমার আশেপাশে 5টা হায়নার দল ঘুরে বেড়াচ্ছে। আমি ভিয়েনাতে দেখেছি, রাত 3টে বাজে আমি হোটেলে বাইরে দাঁড়িয়ে আছি, দেখছি একটা মহিলা সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, কারোর কিছু ভ্রুক্ষেপ নেই। এই সমাজটা ভারতবর্ষে কেন করা যায় না? এবার এইসব বললেই বলবে দেখেছো ন্যাকা ন্যাকা কথা বলছে, কিন্তু এইগুলো করার জন্যেই আমার মনে হয়েছিল যে সংসদীয় রাজনীতিতে আসতে হবে, যেখানে পলিসি তৈরি করা যায়। এর আগে অনেক গণ আন্দোলন করেছি, কিন্তু সরকারের বিরোধিতা করা, আওয়াজ তোলা এক জিনিস, কিন্তু সরাসরি যদি সংসদীয় রাজনীতিতে উঠে সেটা আইনসভায় গিয়ে বলতে পারি যে না, আমরা এরকম আইন চাই, আমরা এরকম দেশ চাই, আমরা মহিলাদের জন্য এই সংরক্ষণ চাই, আমরা দলিতদের জন্য এই সংরক্ষণ চাই। আমি সংরক্ষণ বলতে সবসময় চাকরির সংরক্ষণের কথা বলছি না, বিভিন্ন ফ্যাসিলিটিসের কথা বলছি। বা আমার দেশে কেন 1% হাতে 47% অর্থ থাকবে, সেইটার ডিস্ট্রিবিউশন কেন থাকবে না? একদিকে আমরা জিডিপিতে 4th লার্জেস্ট জিডিপি আমার কান্ট্রি, আবার উল্টো দিকে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে আমরা হচ্ছে 102 নম্বর স্থানে, একদম পিছনের দিকে। তার মানে কি আমার হাতে পয়সা আছে আমার দেশে, কিন্তু সেই পয়সাটা খুব কতিপয় মানুষের হাতে চলে যাচ্ছে। তো এইগুলো নিয়ে কথা কেন বলা যাবে না? বেকারত্ব নিয়ে কথা কেন বলা যাবে না? এবার বেকারত্ব নিয়ে বলবে তৃণমূল জমানায় কী হয়েছে? ঠিকই তো, তৃণমূল জমানায় যে চাকরির দুর্নীতি হয়েছে, অন্যায় হয়েছে, ঘোর অন্যায় হয়েছে, তার বিরুদ্ধে কার কথা বলার কথা? বিরোধীদের কথা বলার কথা, তারা আন্দোলন করার কথা। সংসদীয় রাজনীতিতে বিরোধীরাই হচ্ছে আসল শক্তি, যে কারণে বলা হয় যে হাউস বিলংস টু দ্য অপোজিশন অ্যান্ড স্ট্রিট বিলংস টু দ্য সিটিজেন। এইটা গণতন্ত্রকে শক্তিশালী করে। সেই জায়গাগুলো যদি শাসক হিসাবে আমি কাটার চেষ্টা করি, তাহলে সেটা অন্যায়, সেটা গণতন্ত্রের ভিতকে দুর্বল করে। এবার বলবে তার মানে তৃণমূল কি সব আদর্শভাবে চালিয়েছে? কে বলেছে চালিয়েছে? চালায়নি বলেই তো আজকে মানুষ অন্য রায় দিয়েছে। এই রায়ে অন্য ভূমিকাও ছিল। ইভিএম, আমি আজকেও সোশ্যাল মিডিয়ায় লিখেছি, কিছু কিছু ডাউটস ছিল। কাউন্টিংয়ের সময় মেরে বের করে দেওয়া হয়েছে লোকজনকে, অর্ধেক কাউন্টিংয়ের পর মেরে বের করে দেওয়া হয়েছে। ইভিএমে আমার কাউন্টিং মেরেতে আমি লিখিত কমপ্লেন করেছি। সিম্পল অবজারভেশন, আমি একজন ইঞ্জিনিয়ার, আমার এটা বুঝতে অসুবিধা হয়েছে। ভোটের দিন সারাদিন ভোট হয়েছে, একটা মেশিনে একটা ব্যাটারি থাকলে সেই ব্যাটারিটা কমেছে। ফর্ম 70C-তে আমি বলেছিলাম ব্যাটারির চার্জ লিখে রাখবেন, লেখা আছে 70%, কোথাও 68%। কাউন্টিংয়ের সময় সেই চার্জটা বেড়ে 90 to 98% হয়ে গেছে। আমার খুব সিম্পল প্রশ্ন, আমি দোষারোপ করছি না, আমি জানতে চাইছি যে একজন ইঞ্জিনিয়ার হিসাবে যে ব্যাটারি চার্জটা সেলফ রিচার্জ কী করে হয়ে যাচ্ছে, এইটুকু আমার শুধু প্রশ্ন। এই প্রশ্নটা তোলা নিশ্চয়ই অন্যায় নয়, এই প্রশ্নটা তোলাটা তো অন্যায় নয় গণতন্ত্রে। এক, দ্বিতীয় কথা হচ্ছে তারপরেও যেদিন গণনা হয় সেই গণনার শেষে আমাকে সরিয়ে দেওয়া হয়নি, আমি শেষ অবধি গণনায় ছিলাম। ভোর 5টা থেকে বিকেল 5:30 অবধি একটানা গণনা কেন্দ্রে ছিলাম। গণনা যখন দেখলাম আর 2 রাউন্ড বাকি, আমি এগিয়েছিলাম অনেক রাউন্ড অবধি, প্রায় 16-17 রাউন্ড অবধি এগিয়েছিলাম। তারপরে যখন দেখলাম যে বিজেপি যিনি প্রার্থী তিনি জিতছেন, তাকে করমর্দন করে শুভেচ্ছা জানিয়ে বললাম ভালো থাকবেন। আমি ব্যক্তিগতভাবে কখনো আপনাকে আক্রমণ করিনি, তবুও যদি অজান্তে করে ফেলে থাকি আমাকে ক্ষমা করবেন। উনিও বললেন যে আমিও তো আপনাকে ব্যক্তিগত আক্রমণ করিনি। আমি বললাম না, কখনো করেননি। এই সৌজন্য দেখিয়ে বাইরে বেরিয়ে আমি প্রেস স্টেটমেন্ট দিয়েছি, আমার এটাই রাজনীতি হওয়া উচিত। আজকে এই যে ককরোচ জনতা পার্টি, ককরোচ পার্টি অফ ইন্ডিয়া, এরকম
বিভিন্ন জিনিস উঠছে, জেনজিরা চাইছে। আমি জানি না এরা কারা, তবে নিশ্চয়ই জানার ইচ্ছে আছে। অভিজিৎ বলে যে ছেলেটি প্রথম চালু করেছে, সে বস্টনে থাকে, সে নাকি আপের সাপোর্ট। আমি জানি না, মানে আমি চাইলে আমার যারা বন্ধু আছে বস্টনে তাদেরকে বলতে পারি একটু খোঁজ নিয়ে দেয়। আমি সেটার এখনও প্রয়োজন মনে করিনি, কিন্তু একটা কিছু হচ্ছে, জেনজিরা জানতে চায়। আমার কাছে, আমি জেনজিদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, আপনারা এইগুলো জানতে চান, আমি যেটা বলছি আপনারা তাকে সমর্থন করেন না বিরোধিতা করেন? আপনারা মনে করেন কি করেন না যে সৎ শিক্ষিত লোকের রাজনীতিতে আসা উচিত, এবং সেই লোকটা এসে যদি রাজনীতির ভাষ্যটা পরিবর্তন করতে চায় তাহলে আপনারা সাপোর্ট করেন কি করেন না? যদি সাপোর্ট করেন তাহলে পাশে দাঁড়াচ্ছেন কি দাঁড়াচ্ছেন না? যদি না দাঁড়ান, কেন দাঁড়াচ্ছেন না? আমাদের অপরাধটা কী? অপরাধ তৃণমূল কংগ্রেস করা। গণতন্ত্রে তো এইটা কোথাও লেখা নেই যে তুমি অমুক দল করতে পারবে না। এরকম হাজারটা দুর্নীতি আমি বিজেপির বিরুদ্ধে বলতে পারি, কংগ্রেসের বিরুদ্ধে বলতে পারি, সিপিআইএমের বিরুদ্ধে বলতে পারি, আমি জাস্ট কথার কথা বলছি। তেমনি আপনারা তৃণমূলের বিরুদ্ধে বলেছেন, তৃণমূল দুর্নীতি করেছে, তার ফল যারা দুর্নীতি করেছে তারা ভোগ করবে নিশ্চিতভাবে। সময়ের সঙ্গে সঙ্গে কর্মফল মানুষকে ভোগ করতে হয়। আমার বক্তব্য, আমি একটা সৎ প্রচেষ্টা নিয়ে রাজনীতিতে এসেছি, সেটা অপরাধ কি অপরাধ না? যদি সত্যি অপরাধ হয়, আমার দেশ দেশের মতো চলবে, রাজ্য রাজ্যের মতো চলবে, তাহলে আমি ছেড়ে দেবো, আমি আমার মতো তাহলে থাকবো। আর যারা এত চিন্তিত আমার চাকরি নিয়ে, সেদিনও আপনারা আমার চাকরিটা পাইয়ে দেননি। আমি নিজের যোগ্যতায় গ্রাম থেকে উঠে এসে একটু 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 করে একটা বহুজাতিক সংস্থার গ্লোবাল ভার্টিক্যাল বিজনেস হেড হিসাবে চাকরিটা শেষ ছেড়েছি, ইন দ্য র্যাঙ্ক অফ জেনারেল ম্যানেজার। সেই বয়সে, তখন আমার 40 বছর বয়স হয়নি, 40 বছর বয়সের আগে আমি ওই রকম একটা জায়গায় পৌঁছে গিয়ে, শীর্ষস্থানে পৌঁছে গিয়ে চাকরিটা ছেড়ে দেওয়ার ক্ষমতা রেখেছি, সামান্য মিডিল ক্লাস মধ্যবিত্ত পরিবারের লোক হয়ে। যারা আজকে বসে বসে বড় বড় কথা বলছেন, আমি বলবো ঠিক আছে, আপনারা যে দলই করুন, চলুন, আপনারা বিজেপির সমর্থক, বিজেপিই করুন। আমি শুধু বলছি এই সাহসটা একটু দেখান, যে নিজের কমফর্ট জোনটা ছেড়ে দিন, চাকরিটা ছেড়ে দিন, ছেড়ে দিয়ে এসে বিজেপির হয়ে রাস্তায় নামুন। আমি দেখতে চাই কতজন এটা করতে পারবেন। আমি গর্ব করছি না, আপনি বলবেন যে আপনি অহংকারী। না, আমি অহংকারী নয়, এটা আমার দুঃখ এবং অভিমানের কথা। রাজনীতি, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আপনার হাজার বক্তব্য থাকতে পারে, আমারও প্রচুর বক্তব্য আছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, কিন্তু আমি দলের বামপন্থী রাজনীতি করা লোক, তো আমি দলের যতটুকু বুঝি, যা বলার আমি ভিতরে বলেছি। আপনারা হয়তো ভাবতেও পারবেন না, আপনারা যতটুকু বলেছেন তার থেকে কয়েক হাজার গুণ ভিতরে বলেছি। তারপরেও মতভেদ, মত পার্থক্য নিয়েও চলতে হয়। কোনো সময় যদি অন্যরকম আসে, তখন অন্যরকম কথা চিন্তা ভাবনা করা যাবে, কিন্তু তার মানে এই নয় যে আজকে যেহেতু বিজেপি জিতে গেছে এবং তৃণমূল হেরে গেছে, তাই তৃণমূলের সমস্ত মানুষের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে কুৎসা করতে হবে। আমার প্রশ্ন থাকবে যে ভারতবর্ষে কোনো একটা রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দল করার পারমিশন আছে কি না? যদি না থাকে তাহলে স্বীকার করে নিন আমাদের ডেমোক্রেসি নেই। আর যদি ডেমোক্রেসি থেকে থাকে, যদি সংবিধান থেকে থাকে, তাহলে এই পারমিশনটাও আছে। তাহলে এটাও মানতে হবে যে একজন স্বচ্ছভাবে কোনো বিরোধী দল করতে পারে না। আমি তো প্রশ্ন তুলব, কেন নিটের প্রশ্ন ফাঁস হয়েছে? তুলব না, আমি প্রশ্ন তুলব না। ডিএ নিয়ে যারা এত কথা বলেছিলেন, সেই ডিএটা তো দেওয়া হলো না। উল্টে এতদিন যারা কথায় কথায় গলা ফাটাতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের সরকারের বিরুদ্ধে, আজকে তাদেরকে একটা সার্কুলারে বলে দেওয়া হলো আপনারা কোনো কিছু বলতে পারবেন না। তো আমি সেটা নিয়ে বলবো না। আমি সেই মানুষ যে তৃণমূল কংগ্রেসের থেকেও আরজি কর ঘটনার তীব্র প্রতিবাদ করেছিলাম, ডকুমেন্টেড, মিডিয়াতে আছে, সোশ্যাল মিডিয়াতে আছে। রাত দখলের আগের রাত্রে কোনো একটা চ্যানেলের টক শোতে গিয়ে, প্রাইম টাইম টক শোতে গিয়ে বলেছিলাম আমি আগামীকাল রাত দখলে নামবো। এটা আমার ব্যক্তিগত স্ট্যান্ড, এবং দলকেও জানিয়েছিল, দলের সর্বোচ্চ নেতৃত্ব, আমাদের নেত্রীকেও জানিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিল যে আমার এটা মনে হচ্ছে। আমাদের ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকতে পারে, সেটা আমি বাইরে কেন বলতে যাব, কিন্তু আমি ওই কাজটা করেছিলাম। সুতরাং মাথা বিকিয়ে দিয়ে রাজনীতি করি না, যতটা রাজনীতি করেছি মন থেকে করেছি। আমি আগে হাজারবার বলেছি, একটা এমএলএ বা এমপি হওয়াটা আমার জীবনকে বিরাট কিছু করে দেবে না, কিন্তু মানুষের কাছে ছিলাম, আছি এবং থাকবো। যে কারণে কোভিডে ছিলাম, যারা কথা বলছেন তারা মনে করে দেখবেন একটু, কোভিডে
যখন আপনারা অনেকেই ঘরে বসেছিলেন, আজকে গালি দিচ্ছেন, সেই সময় দাঁড়িয়ে যখন সেকেন্ড ওয়েভে মানুষ মানে টপাটপ মরে যাচ্ছিলেন, সেই সময় দাঁড়িয়ে এই তন্ময় ঘোষ রাস্তায় নেমে হাসপাতাল, টেম্পোরারি মেকশিফট হাসপাতাল তৈরি করেছিল। অবভিয়াসলি আমি একা নয়, আমার সঙ্গে অনেকে ছিলেন, তাদের সবাইকে কৃতজ্ঞতা, ধন্যবাদ। তাই আমি বলছি আমিও তাদের মধ্যে একজন ছিলাম, নিজে হাতে রুগীকে তুলে নিয়ে গিয়ে মুখে মাস্ক পরিয়েছি। সুতরাং ধান্দাবাজ, চোর, স্বার্থের জন্য রাজনীতি করতে আসে, ওগুলো আমার স্বার্থ ছিল না, ওর থেকে আমার 2 পয়সা আসতো না।